নমস্কার। বাংলা সাহিত্যের পরীক্ষা কেন্দ্রিক আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা এমন কয়েকটা লেখা নিয়ে কথা বলবো যেগুলো থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, আর আমাদের মূল লক্ষ্য হলো কিভাবে উত্তর লিখলে পুরো নম্বরটা পাওয়া যায় সেই কৌশলটা বুঝে নেওয়া। তো চলুন একেবারে গোড়ার প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। একজন সাহিত্য পরীক্ষার্থীর মনে সবচেয়ে বড় চিন্তা কি থাকে? সম্ভবত এটাই যে একটা উত্তরকে ঠিক কিভাবে সাজালে সেটা অন্যদের থেকে আলাদা হবে, পরীক্ষকের চোখে পড়বে। এই পুরো আলোচনা জুড়ে আমরা একসঙ্গে এই প্রশ্নেরই উত্তর খুঁজব। আজকের আলোচনায় আমরা তিনটি একেবারে ভিন্ন স্বাদের সাহিত্যকর্মকে বেছে নিয়েছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র। বেশ, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম আলোচনা মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি পদ্মা নদীর মাঝি, আর ফোকাসটা থাকবে এর চরিত্রগুলোর ওপর। পদ্মা নদীর মাঝে বললেই যে মুখটা সবার আগে ভেসে ওঠে সে হল কুবের। কুবের কিন্তু কোনো সিনেমার হিরো নয়, সে পদ্মার পাড়ের একজন খুব সাধারণ জেলে। তার জীবনটা আসলে দুটো জিনিসের সঙ্গে লড়াই, একদিকে নদীর খামখেয়ালিপনা আর অন্যদিকে সংঘাতিক দারিদ্র্য। লেখকের কলমে কুবের হয়ে উঠেছে ওই অঞ্চলের সমস্ত জেলে সম্প্রদায়ের জীবন সংগ্রামের একটা জলজান্ত ছবি। আর এখানেই দেখুন লেখকের একটা অসাধারণ বুদ্ধির ছাপ। নামের মধ্যে কি মারাত্মক একটা বিদ্রূপ লুকিয়ে আছে। আমরা পুরাণে যাকে ধনের দেবতা হিসেবে জানি, যার ভাণ্ডার অফুরন্ত, তার নামও কুবের। আর এই উপন্যাসের কুবের, সে হলো ঠিক তার উল্টো, চরম দারিদ্র্যের শিকার। লেখকের নিজের ভাষায় যাকে বলা হয়েছে দরিদ্রের মধ্যে দরিদ্রতম। এই নামটাই যেন চরিত্রটার ভাগ্যকে নিয়ে একটা ঠাট্টা করছে। পরীক্ষায় কুবেরের চরিত্র বিশ্লেষণ করতে গেলে এই পয়েন্টগুলো কিন্তু খুব জরুরি। দেখুন, গল্পের শুরুতে কুবের কিন্তু সৎ, কিন্তু পরিস্থিতি তাকে এমন জায়গায় ঠেলে দেয় যে সে চুরি করতেও বাধ্য হয়। অভাব আর সংগ্রামের চাপে পরিবারের প্রতিও কেমন যেন একটা উদাসীনতা চলে আসে। ঠিক এই সময় তার জীবনে দুটো টানাপোড়েন কাজ করে। একদিকে হোসেন মিয়ার রহস্যে ঘেরা ময়নাদ্বীপের স্বপ্ন, আর অন্যদিকে শ্যালিকা কপিলার প্রতি একটা নিষিদ্ধ আকর্ষণ। সবকিছু মিলে কুবের যেন সমাজের একেবারে নিচুতলার সেই সব মানুষের প্রতিনিধি যাদের কথা কেউ বলে না। এই একটা লাইন, এই দুটো শব্দই কুবেরের পুরো অবস্থাটা পরিষ্কার করে দেয়। তার নিজের কোনো নৌকা নেই, জাল কেনার ক্ষমতা নেই, সে অন্যের নৌকায় দিনমজুরি হিসেবে কাজ করে। এই উক্তিটা ব্যবহার করলে উত্তরে একটা অন্য মাত্রা যোগ হয়, কারণ এটা তার সংগ্রামের গভীরতাকে এক কথায় ফুটিয়ে তোলে। কুবেরের এই একঘেয়ে থেমে থাকা জীবনে একটা নতুন দিশা নিয়ে আসে হোসেন মিয়া নামের এক রহস্যময় চরিত্র। আর তার দেখানো স্বপ্ন ময়নাদ্বীপ, এটাই ধীরে ধীরে কুবেরের জীবনের প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে, তাকে একটা মুক্তির পথ দেখায়। তাহলে এই ময়নাদ্বীপটা আসলে কি? এটা কি শুধুই একটা দ্বীপ? না, এটা আসলে তার থেকেও বেশি কিছু। এটা হোসেন মিয়ার কল্পনায় তৈরি একটা ইউটোপিয়া, মানে একটা আদর্শ সমাজ। এমন একটা জায়গা যেখানে কেতুপুর গ্রামের মতো শোষণ, বঞ্চনা, জাতপাতের কোনো ভেদাভেদ নেই। কুবেরের মতো সমাজের ফেলে দেওয়া মানুষদের জন্য এটা একটা নতুন করে বাঁচার স্বপ্ন। উপন্যাসের একেবারে শেষে এসে কুবেরের জীবন একটা বাঁক নেয়। যখন তাকে একটা মিথ্যা চুরির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়, তখন গ্রাম সমাজে তার টিকে থাকার শেষ আশ্রয়টুকুও নষ্ট হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সে সব পুরনো বাঁধন ছিঁড়ে ফেলে। কপিলাল হাত ধরে সে পাড়ি দেয় ময়নাদ্বীপের দিকে। এটা শুধু একটা পলায়ন নয়, এটা তার পুরনো জীবনের মৃত্যু আর এক নতুন জীবনের দিকে প্রথম পদক্ষেপ। বেশ, পদ্মা নদীর মাঝির জগৎ থেকে বেরিয়ে এবার আমরা প্রবেশ করব আমাদের দ্বিতীয় পর্বে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। এটা শুধু একটা উপন্যাস নয়, এর পরতে পরতে রয়েছে কাব্য আর ট্র্যাজেডির ছোঁয়া। কপালকুণ্ডলাকে শুধু উপন্যাস বললে এর ঠিকঠাক পরিচয় দেওয়া হয় না। একে বলা যেতে পারে একটা গদ্য কাব্য। এর ভাষা এতটাই সুন্দর আর বর্ণনা এমন কাব্যময় যে মনে হবে যেন গদ্যের আড়ালে একটা দীর্ঘ কবিতা পড়া হচ্ছে। আর এর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এখানে মানুষ ছাড়াও প্রকৃতি, মানে ওই ভয়ঙ্কর সমুদ্র আর ঘন জঙ্গল, নিজেই একটা জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। কপালকুণ্ডলা উপন্যাসটা ভালোভাবে বুঝতে গেলে একটা জিনিস জানা খুব দরকার, সেটা হলো উপকাহিনী বা সাবপ্লট। উপকাহিনী কি? এটা হলো মূল গল্পের
সমান্তরালে চলতে থাকা একটা ছোট গল্প, যা মূল কাহিনীকে শুধু এগিয়ে নিয়ে যায় না, তাকে আরও গভীর আর জটিল করে তোলে। কপালকুণ্ডলা উপন্যাসে এই উপকাহিনী কি কাজ করেছে দেখুন। এটা শুধু উপন্যাসের আকার বাড়ায়নি, এটা পাঠকের মনে একটা টানটান উত্তেজনা তৈরি করে রেখেছে। মতিবিবির মতো একটা জটিল চরিত্র, যার অতীত আর বর্তমান পুরো গল্পকে নাড়িয়ে দেয়, তাকে তো এই উপকাহিনীর মাধ্যমেই আমরা পাই। এই উপকাহিনীটা বাদ দিলে নবকুমার আর কপালকুণ্ডলার ট্র্যাজেডিটা হয়তো এত তীব্র মনে হতো না। যদি প্রশ্ন আসে কপালকুণ্ডলা উপন্যাসের ট্র্যাজেডির জন্য দায়ী কে, তাহলে তার উত্তরটা লুকিয়ে আছে এর নায়ক নবকুমারের চরিত্রের মধ্যেই। তার ব্যর্থতাই এই গল্পের মূল ট্র্যাজেডি। সে যেন শেক্সপিয়ারের নাটকের ট্র্যাজিক হিরো, যার নিজের ভুল আর চারিত্রিক দুর্বলতাই তার আর কপালকুণ্ডলার ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে। তাহলে নবকুমারের ট্র্যাজেডির কারণগুলো কি? প্রথমত, সে প্রকৃতির সন্তান কপালকুণ্ডলার মুক্ত সত্তাটাকে কোনোদিন বুঝতেই পারেনি। সে তাকে সংসারের চার দেয়ালের মধ্যে সাধারণ মেয়ের মতো বাঁধতে চেয়েছিল। দ্বিতীয়ত, সে ছিল সমাজের নীতি নৈতিকতার বেড়াজালে বাঁধা একজন সাধারণ মানুষ। আর সবশেষে সে খুব সহজেই মতিবিবির চক্রান্তের শিকার হয় এবং নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে। এই সন্দেহ আর সংকীর্ণতাই তাদের দুজনকেই ধ্বংসের পথে ঠেলে দেয়। চলুন এবার আমরা চলে আসি আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে। এখানে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ ছোট গল্প, স্ত্রীর পত্র। এটি আসলে একটা চিঠির আকারে লেখা হলেও এটা পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে এক নারীর বলিষ্ঠ প্রতিবাদের দলিল। শুধু এই একটা বাক্যেই যেন পুরো গল্পের বিদ্রোহ, যন্ত্রণা আর আত্ম আবিষ্কার লুকিয়ে আছে। গল্পের নায়িকা মৃণাল যখন তার স্বামীকে চিঠিতে এই কথাটা লেখে, তখন সে শুধু একটা ইটকাঠের বাড়ি ছেলে আসছে না, সে একটা আস্ত দম বন্ধ করা সমাজ ব্যবস্থাকেই প্রত্যাখ্যান করছে। ভাবুন তো, গল্পের শুরুতে মৃণালের নিজের কোনো নাম পর্যন্ত ছিল না। ওই বিশাল রক্ষণশীল পরিবারে তার একমাত্র পরিচয় ছিল সে মেজবউ। তার নিজের পছন্দ, অপছন্দ, বুদ্ধিমত্তা সবকিছুই এই পরিচয়ের আড়ালে হারিয়ে গিয়েছিল। মৃণালের এই বদলে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে সে ছিল পরিচয়হীন মেজবউ, তারপর তার জীবনে আসে তার বোন বিন্দু। বিন্দুর উপর হওয়া নির্মম অবিচার আর তার মৃত্যু মৃণালের বিবেককে নাড়িয়ে দেয়। এরপর সে যায় পুরীতে, আর সেখানে সমুদ্রের বিশালতার সামনে দাঁড়িয়ে সে প্রথমবার নিজেকে আবিষ্কার করে, নিজের শক্তিকে চিনতে পারে। আর সবশেষে একটা চিঠির মাধ্যমে সে তার চূড়ান্ত বিদ্রোহের কথা জানিয়ে দেয়। আমরা জানি যে কোনো বড় পরিবর্তনের পেছনে একটা অনুঘটক বা ক্যাটালিস্ট থাকে। মৃণালের জীবনে সেই অনুঘটকের কাজটা করেছিল বিন্দু। শ্বশুরবাড়ির অত্যাচারে বিন্দুর আত্মহত্যা মৃণালের ভেতরের ঘুমন্ত প্রতিবাদী সত্তাটাকে একেবারে জাগিয়ে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল এই অন্যায়ের সঙ্গে আপোষ করে বেঁচে থাকা আর সম্ভব নয়। গল্পের এই ঠিকানাটা ২৭ নম্বর মাখন বড়ালের গলি, এটা কিন্তু শুধু একটা বাড়ির ঠিকানা নয়, এটা একটা প্রতীক। কিসের প্রতীক? এটা সেই দমবন্ধ করা পিতৃতান্ত্রিক সমাজের মানসিকতার প্রতীক, যেখানে মেয়েদের নিজস্ব কোনো জগৎ নেই, সম্মান নেই। মৃণাল যখন এই গলি থেকে বেরিয়ে আসে, সে আসলে ওই সংকীর্ণ মানসিকতা থেকেই নিজেকে মুক্ত করে। সুতরাং শেষ পর্যন্ত মৃণালের চিঠিটা শুধু তার একার দুঃখ বা প্রতিবাদের কথা বলে না, এটা হয়ে ওঠে সেই সময়ের সমস্ত শৃঙ্খলিত পরাধীন নারীদের মুক্তির আকাঙ্ক্ষার একটা ঐতিহাসিক দলিল। তাহলে এই পুরো আলোচনা থেকে পরীক্ষার জন্য আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখব? আমরা দেখলাম কিভাবে একটা চরিত্রের গভীরে যেতে হয়, একটা উপন্যাসে উপকাহিনীর গুরুত্ব কতটা, গল্পের ভেতরের প্রতীকী অর্থ কিভাবে খুঁজে বের করতে হয়, আর যে কোনো সাহিত্যকে তার সময় আর সমাজের নিরিখে বোঝাটা কতটা জরুরি। এই কৌশলগুলো জানা থাকলেই কিন্তু একটা সাধারণ উত্তরও অসাধারণ হয়ে উঠতে পারে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা আজ যে ৩টি গল্প নিয়ে কথা বললাম, তার ৩জন নারী চরিত্র, পদ্মা নদীর মাঝির প্রাণোচ্ছল কপিলা, প্রকৃতির সন্তান কপালকুণ্ডলা আর বিদ্রোহী মৃণাল, তারা প্রত্যেকেই কিন্তু তাদের সমাজের তৈরি করা গণ্ডিকে ভাঙতে চেয়েছিল। একটু ভেবে দেখুন তো, তাদের পথ হয়তো আলাদা, কিন্তু তাদের এই লড়াইয়ের মধ্যে কি কোনো গভীর মিল খুঁজে পাওয়া যায়?
এই উত্তর খোঁজার মধ্যেই হয়তো বাংলা সাহিত্যের এক চিরন্তন সুর লুকিয়ে আছে। নমস্কার, CC08 সিলেবাসের দ্বিতীয় পর্বের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বাংলা উপন্যাস আর ছোট গল্পের কিছু একেবারে অবিস্মরণীয় চরিত্র নিয়ে কথা বলবো আর তাদের বিশ্লেষণ করব, বিশেষ করে পরীক্ষার প্রস্তুতিটাকে মাথায় রেখে। তো আজকের আলোচনায় কি কি থাকছে চলুন এক ঝলকে দেখে নিই। আমরা পদ্মা নদীর মাঝি দিয়ে শুরু করব, তারপর একে একে দেখব কপালকুণ্ডলা আর স্ত্রীর পত্র। এরপরেই আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট গল্পের মূল দিকগুলো ছুঁয়ে যাব, আর একদম শেষে থাকবে কিছু সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্নাবলী। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম আলোচনার কেন্দ্রে থাকছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি। আর শুরুতেই আমরা কথা বলবো উপন্যাসের একেবারে কেন্দ্রে থাকা চরিত্রটিকে নিয়ে, মানে কুবেরকে নিয়ে। পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আসে যে কুবের চরিত্রটা ঠিক কীভাবে পদ্মাপাড়ের শ্রমজীবী দরিদ্র জেলে সম্প্রদায়ের জীবনের একটা জ্বলজ্বন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে কুবেরের চরিত্রকে কয়েকটা ধাপে ভেঙে দেখিয়েছে, যেটা পরীক্ষার উত্তর লেখার জন্য খুবই কাজের। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পৌরাণিক কুবের হলেন ধনের দেবতা, অথচ মানিক বন্দ্যোপাধ্যায়ের কুবের হল দরিদ্রের মধ্যে দরিদ্রতম। মানে এই নামের বৈপরীত্য বা আইরনিটাই যেন তার জীবনের ট্র্যাজেডিকে আরও গভীর করে তোলে। সে আসলে সৎ থাকতে চায়, কিন্তু পেটের দায়ে, পরিস্থিতির চাপে তাকে চুরিও করতে হয়। এটাই হলো তার জীবনের কঠিন বাস্তবতা। আচ্ছা, এবার আসা যাক উপন্যাসের সবচেয়ে আলোচিত আর বলা যেতে পারে সবচেয়ে বিতর্কিত চরিত্রটির প্রসঙ্গে, কপিলা। প্রায় এই প্রশ্নটা ওঠে যে কপিলার চরিত্রটা কি এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে উপন্যাসের নায়িকা বলা যেতে পারে? চলুন এই যুক্তিটা একটু তলিয়ে দেখা যাক। এই স্লাইডটা এক কথায় অসাধারণভাবে কুবেরের জীবনের মূল দ্বন্দ্বটাকে তুলে ধরেছে। একবার শুধু টেবিলটার দিকে তাকান। একদিকে আছে তার পঙ্গু স্ত্রী মালা, যে কিনা তার দায়িত্ব, কর্তব্য আর স্থিতিশীল সংসারের প্রতীক। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে প্রাণবন্ত চঞ্চলা কপিলা, এক নিষিদ্ধ আকর্ষণ আর বন্ধনহীন জীবনের হাতছানি। এই দুই চরিত্রের টানাপোড়েনেই কিন্তু কুবেরের ভেতরের দ্বন্দ্বটা ফুটে ওঠে, মানে একদিকে মায়া আর অন্যদিকে মোহ। হোসেন মিয়া চরিত্রটার মূল আকর্ষণই হল তার এই দ্বৈত সত্তা। মানে সে একদিকে যেমন রহস্যময়, যার কাজকর্মের আসল উদ্দেশ্যটা ঠিকঠাক বোঝা কঠিন, ঠিক তেমনি সে আবার ময়নাদ্বীপে একটা শোষণহীন সমাজ বা ইউটোপিয়া গড়ার স্বপ্ন দেখে। এই স্বপ্ন আর বাস্তবতার অদ্ভুত মেশেলেই হোসেন মিয়া হয়ে উঠেছে উপন্যাসের অন্যতম জটিল এবং আকর্ষণীয় একটি চরিত্র। বেশ, পদ্মা নদীর মাঝির ওই কঠিন বাস্তবতা থেকে এবার আমরা সোজা প্রবেশ করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার রোমান্টিক এবং ট্র্যাজিক জগতে। কপালকুণ্ডলা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এর কাব্যধর্মিতা। কেন এই উপন্যাসকে শুধু একটা গদ্যের গল্প না বলে গদ্যকাব্য বলা হয়? চলুন তো এর বৈশিষ্ট্যগুলো একটু বিশ্লেষণ করে দেখা যাক। এই পয়েন্টগুলো একটু লক্ষ্য করলেই বোঝা যায় এই উপন্যাসের আসল নায়ক বা নায়িকা যেন কোনো মানুষ নয়, বরং প্রকৃতি নিজেই। ভাবুন একবার, সমুদ্রের গর্জন, গভীর রাতের নিস্তব্ধতা, আর তার মধ্যেই বেড়ে উঠছে কপালকুণ্ডলা, যে যেন প্রকৃতিরই এক মানবী রূপ। এই কাব্যিক বর্ণনা আর রোমান্টিক আবহটাই উপন্যাসটাকে সাধারণ গল্পের থেকে একেবারে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে। এবার মূল কাহিনীর পাশাপাশি যে উপকাহিনীটা এগিয়ে চলুন সেদিকে একটু নজর দেয়া যাক। বিশেষ করে মতিবিবি বা লুৎফুন্নিসা চরিত্রটি কেন এই উপন্যাসের জন্য এতখানি প্রাসঙ্গিক? এই তুলনাটা দেখলেই কিন্তু বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়। মতিবিবি চরিত্রটি আসলে কপালকুণ্ডলার ঠিক উল্টো। কপালকুণ্ডলা যেখানে প্রকৃতির মতোই সরল আর অসামাজিক, মতিবিবি সেখানে জাগতিক আবেগ, চক্রান্ত আর প্রতিহিংসার প্রতীক। একজন হল নবকুমারের বর্তমান, তো অন্যজন তার অতীত। আর এই দুই চরিত্রের সংঘাতী কাহিনীর ট্র্যাজেডিকে অবশ্যম্ভাবী করে তোলে। মতিবিবি এখানে যাকে বলে একজন নিখুঁত ফোয়েল ক্যারেক্টারের কাজ করে, মানে তার উপস্থিতির কারণেই কপালকুণ্ডলা চরিত্রটা আরও বেশি করে ফুটে ওঠে। কপালকুণ্ডলের এই একটা সংলাপই যেন তার চরিত্রের মূল দর্শনটাকে প্রকাশ করে দেয়। চারপাশের এত ছলনা, অধর্ম আর জটিলতার মাঝেও সে তার নৈসর্গিক সততা আর নৈতিক অবস্থান থেকে এক চুলও সরে দাঁড়ায় না। বেশ, বঙ্কিমচন্দ্রের ট্র্যাজেডি থেকে এবার আমরা চলে আসছি রবীন্দ্রনাথের ঠাকুরের লেখায়, যেখানে একজন নারী তার নিজের জীবনের ট্র্যাজেডিকে অতিক্রম করে প্রতিবাদের এক নতুন ভাষায় কথা বলছে। গল্পের নাম স্ত্রীর পত্র। এই গল্পের মূল কেন্দ্রবিন্দু হল মৃণাল নামের এক সাধারণ মেজবউয়ের অসাধারণ হয়ে ওঠার জার্নিটা। কিভাবে তার ভেতরের ঘুমন্ত চেতনাটা জেগে উঠল এবং সে নারী প্রতিবাদের এক চিরকালীন প্রতীক হয়ে উঠল। চলুন দেখি। স্লাইডে দেখানো এই ধাপগুলো মৃণালের যাত্রাপথটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। দেখুন, প্রথমে সে ছিল শুধু এক অপরিচয়হীন মেজবউ।
এরপর সে তার বোন বিন্দুর ওপর হওয়া অন্যায়ের একজন নীরব সাক্ষী থাকল। বিন্দুর আত্মহত্যার ঘটনাটা একটা অনুঘটক বা ক্যাটালিস্টের মতো কাজ করল, যা তার ভেতরের সত্তাটাকে জাগিয়ে দিল। আর একদম শেষে পুরীর সমুদ্রের বিশালতার সামনে দাঁড়িয়ে সে নিজেকে নতুন করে খুঁজে পেল এবং চিঠি লিখে সেই পুরনো পরাধীন জীবনটাকে চিরদিনের মতো প্রত্যাখ্যান করল। এই লাইনটা কিন্তু শুধু একটা বাক্য নয়, এটা মৃণালের স্বাধীনতার ঘোষণা। ২৭ নম্বর মাখন বড়ালের গলি এখানে শুধু একটা ঠিকানা নয়, এটা একটা দমবন্ধ করা পিতৃতান্ত্রিক ব্যবস্থার প্রতীক, যেখান থেকে মৃণাল শেষ পর্যন্ত নিজেকে মুক্ত করে নিল। উপন্যাসগুলো তো হলো, এবার চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট গল্পের মূল ভাবনাগুলো নিয়ে একটু ঝটপট আলোচনা করা যাক। পরীক্ষার জন্য এই অংশটাও কিন্তু খুবই জরুরি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ গল্পে এক গা ছমছমে আবহের মধ্যে দিয়ে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন সামন্ততান্ত্রিক মানসিকতার এক পাশবিক নিষ্ঠুরতা। একটা ছোট্ট শিশুকে বাঘ শিকারের জন্য টোপ হিসেবে ব্যবহার করার যে ষড়যন্ত্র, তাতেই কিন্তু লুকিয়ে আছে গল্পের আসল ভয়াবহতা। নিশীথে গল্পটা পড়লে অনেক সময় এটাকে একটা অলৌকিক গল্প বলে ভুল হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটা আসলে একটা মনস্তাত্ত্বিক গল্প। গল্পের নায়ক দক্ষিণাচরণের তীব্র অপরাধবোধই তার মনে এমন বিভ্রম তৈরি করে, যেটা তার কাছে ভৌতিক ঘটনা বলে মনে হয়। এই স্লাইডে পিতৃস্নেহের দুটো অসাধারণ ছবিকে পাশাপাশি রাখা হয়েছে। একজন আফগানিস্তানের কাবুলিওয়ালা রহমত, যে কিনা কলকাতার ছোট্ট মিনির মধ্যে নিজের মেয়েকে খুঁজে পায়, আর অন্যজন হলেন চরম দারিদ্র্যে ভোগা সহায় হরি, যে তার মেয়ের সামান্য ইচ্ছে পূরণ করার জন্য আলু চুরি করতেও দ্বিধা করে না। আসলে দেশ, কাল, ধর্ম, অর্থ কোনো কিছুই এই বাৎসল্য স্নেহের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আচ্ছা, আলোচনার একেবারে শেষ পর্বে আমরা এবার দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোর উত্তর সাধারণত ১ বা ২ লাইনে গুছিয়ে লিখতে হয়। এখানে দেখুন, প্রত্যেকটা গল্পের মূল বার্তাটাকে একদম এক কথায় ধরা হয়েছে। যেমন আদাব গল্পের মূল কথা হল সাম্প্রদায়িক দাঙ্গার বিভীষিকার চেয়েও বড় হল সাধারণ মানুষের মানবিক সম্পর্ক। এই পয়েন্টগুলো মনে রাখলে পরীক্ষার সময় উত্তর গুছিয়ে লেখা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আজকের এই আলোচনা শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। কুবের, কপালকুণ্ডলা, মৃণাল এই চরিত্রগুলোর সৃষ্টি হয়েছিল বহু দশক আগে, তাই না? কিন্তু আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও তাদের সংগ্রাম, তাদের ভেতরের দ্বন্দ্ব বা তাদের প্রতিবাদ কি আমাদের একইভাবে নাড়া দিয়ে যায় না? এখানেই